তাহলে আজকে আমরা স্টার্ট করব ক্যাপাসিটর। ক্যাপাসিটর ক্যাপাসিটর স্টার্ট করার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন দেখতে হবে ইন কেস অফ পোটেনশিয়াল। পোটেনশিয়াল potential due to a charged spherical conducting shell at a point outside, comma, on the surface and inside the shell. The potential due to a charged spherical conducting shell at a point outside, on the surface and inside the shell. তাহলে এখানে একটা চার্জ স্ফেরিক্যাল শেল আছে, এর রেডিয়াস হচ্ছে r, আর এখান থেকে স্মল আর ডিস্টেন্স দূরে এখানে কোনো পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে। ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে গেলে আমরা কি করতাম, গস থিওরাম অ্যাপ্লাই করতাম, এখান দিয়ে একটা গসিয়ান সারফেস ইমাজিন করতাম, গসিয়ান সারফেস ইমাজিন করে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কত বেরোতো 1/4πε0, যদি এটা চার্জ হয় ক্যাপিটাল কিউ, কিউ বাই আর স্কোয়ার। এটা গস থিওরাম অ্যাপ্লাই করে আমরা দেখিয়েছি ভিডিও লেকচারে। এখন আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করব। In place of electric field, we can write dV by dr, 1/4πε0 q by r square. সেখান থেকে আমরা কি লিখতে পারবো, dV মাইনাসটা দিকে সেন্ড করলাম, q by 4πε0 dr by r square. Therefore, potential at point P আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, dV q by 4πε0 dr by r square. পোটেনশিয়ালের ডেফিনেশন কি, ইনফিনিটি থেকে একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে এই পয়েন্টে আনতে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হবে। তাহলে এখানে আরটা ভ্যারি করছে ফ্রম ইনফিনিটি টু আর। ইনফাইনাইট ডিস্টেন্সে পোটেনশিয়াল কত, 0, আর এখানে পোটেনশিয়াল কত, ভি আউট, ভিও, ভি আউট। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশনটাকে সলভ করি, তাহলে ডিভি কে ইন্টিগ্রেট করলে ভি, ভি আউট 0 মাইনাস কিউ বাই 4πε0 dr by r square means integrate করলে minus 1/r. This is r infinite. তাহলে এখানে ইনফাইনাইট বসালে ফার্স্ট ভি আউট মাইনাস 0 বসবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কিউ বাই 4πε0 r। তাহলে আউটসাইডে কোনো পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে 1/4πε0 q by r।
যদি বলে অন দা সারফেস, নাম্বার 2 অন দা সারফেস যদি বলে, অন দা সারফেস হলে এই স্মল আর এর জায়গায় আমি জাস্ট ক্যাপিটাল আর পুট করব, কেন ইনফিনিটির আগে চার্জটাকে ইনফিনিটি থেকে এই পয়েন্টে আনছিলাম, এখন ইনফিনিটি থেকে সারফেসে আনবো, একই প্রসেস। এখানে লিমিটটা তখন ইনফিনিটি থেকে ক্যাপিটাল আর হয়ে যাবে, রেডিয়াস সারফেসে আসলে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর হয়ে যাবে। তাহলে এই এক্সপ্রেশনে ক্যাপিটাল আর বসিয়ে দিলে তাহলে ভি সারফেস, ভি এস, এস ফর সারফেস কি হয়ে যাবে 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আর সারফেস। আর লাস্টলি আমাকে কোথায় ক্যালকুলেট করতে হবে, আমাকে ক্যালকুলেট করতে হবে ইনসাইডের কোনো পয়েন্ট। ইনসাইডের কোনো পয়েন্টে ক্যালকুলেট, তাহলে একটা চার্জ কন্ডাক্টিং স্ফেরিক্যাল শেল, রেডিয়াস r, ইনসাইডের কোনো পয়েন্ট আছে p at a distance small r। তাহলে আমরা যদি এখান থেকে গস থিওরেম অ্যাপ্লাই করতাম, তো গস থিওরেম এখান থেকে কি পেতাম, phi is equal to 0। কেন এই গসিয়ান সারফেসটা কোনো চার্জ এনক্লোজ করছে না, পুরো চার্জটা কোথায় আছে, সারফেসে আছে। phi যদি 0 হয় তার মানে ইলেকট্রিক ফিল্ড 0, এটা আমরা ভিডিও লেকচারে শো করেছি আগে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, মাইনাস ডিভি বাই ডিআর ইকুয়াল টু 0, দ্যাট মিনস ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ইনসাইডে পোটেনশিয়াল কি হয়, কনস্ট্যান্ট। তাহলে ইনসাইড the spherical shell, inside the spherical shell potential is constant। এবং ভেতরে কোন ভ্যালুটাকে নেব, and it takes the value as that on the সারফেস, সারফেসে যা ভ্যালু হবে ইনসাইডে ভ্যালু তাই হবে। তার মানে ভি ইনসাইডে ভ্যালু কত হবে 1/4πε0 কিউ বাই আর ক্যাপিটাল আর। তার মানে সারফেসে যে ভ্যালুটা হবে সেটাই হবে ইনসাইডের ভ্যালু। তাহলে আউটসাইডে কি হবে q/4πε0 স্মল আর, সারফেস হবে 1/4π কিউ বাই আর, আর ইনসাইডে হবে 1/4π কিউ বাই আর, মানে সারফেসের ভ্যালুটা। এখানে যদি আমরা গ্রাফ প্লট করতাম, এখানে যদি এদিকে পোটেনশিয়াল, এদিকে যদি আর ডিসটেন্স আমরা গ্রাফ প্লট করি, তাহলে অরিজিন থেকে আপ টু সারফেস অবধি কনস্ট্যান্ট ভ্যালু। কেন, অরিজিন থেকে আপ টু সারফেস অবধি পোটেনশিয়ালের ভ্যালু সেম 1/4π কিউ বাই আর। সারফেসের পর থেকে পোটেনশিয়ালটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকছে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকছে। ওই জন্য গ্রাফটা অরিজিন থেকে আপ টু সারফেস অবধি কনস্ট্যান্ট, তারপর ডিক্রিজ করতে থাকবে। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইনসাইডের কোনো পয়েন্টে পোটেনশিয়াল কি হবে, সারফেসের যেটা ভ্যালু সেটাই হবে ইনসাইডের ভ্যালু। এই আইডিয়াটা আমাদের কাজে লাগবে। আমাকে দুটো কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেল নিচ্ছে, একটা রেডিয়াস এ, এখানে চার্জ আছে Q1, আর একটা রেডিয়াস হচ্ছে B।
এখানে চার্জ আছে Q2 তোমাকে বলে দিল ভেতরে যে স্মলার স্ফিয়ারটা তার সারফেসের উপর পি পয়েন্টে পোটেনশিয়াল কত। ভেতরে যে স্মলার স্ফিয়ারটা তার সারফেসে পি পয়েন্টের উপর পোটেনশিয়াল কত। তাহলে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি potential at point P due to plus Q1 তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল এই পজিটিভ চার্জের জন্য কি হবে, এই পি পয়েন্টে কোথায় আছে, ভেতরে স্ফিয়ারটার সারফেসের উপর আছে। তাহলে পোটেনশিয়াল কি হবে, ফর্মুলা সারফেসে থাকলে 1/4π0 চার্জ বাই রেডিয়াস। Potential at point P due to plus Q2 প্লাস Q2 কোন স্ফিয়ারে আছে, বড় স্ফিয়ারটাতে আছে। তাহলে বড় স্ফিয়ারটার জন্য পি পয়েন্টটা কোথায় পয়েন্ট হচ্ছে, ইনসাইডের কোনো একটা পয়েন্ট। এই বড় স্ফেরিক্যাল শেলটার জন্য পি পয়েন্টটা হচ্ছে ইনসাইডের কোনো একটা পয়েন্ট, এবং ইনসাইড কোনো পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু কি হয়, সারফেসে যা ভ্যালু হবে সেটাই হবে ইনসাইড পয়েন্টের ভ্যালু। তাহলে ইনসাইড পয়েন্টের ভ্যালু কত হবে, 1/4π0 Q2 বাই বি। তার মানে সারফেসে যেটা ভ্যালু 1/4π0 Q2 বাই বি সেটাই হবে ইনসাইডের কোনো পয়েন্টের ভ্যালু। দেয়ারফর টোটাল পোটেনশিয়াল কি হবে, দুটো অ্যাড হয়ে যাবে, V1 প্লাস V2। তাহলে 1/4π0 যদি কমন নাও, দিস ইজ Q1 by A plus Q2 by B, Q2 by B, ওকে। যদি তুমি Q2 টাকে নেগেটিভ নিতে, if Q2 is negative, তখন এই এক্সপ্রেশনটা কি হয়ে যেত, VP 1/4π0 Q1 by A, আর Q2 জায়গায় মাইনাস Q2। কেন আমরা জানি পোটেনশিয়ালে চার্জকে উইথ সাইন পুট করতে হয়, উইথ সাইন পুট করতে হয়। তাহলে এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে এখানে এই পয়েন্টে পোটেনশিয়াল বেড়ে যাচ্ছে, আর যদি নেগেটিভ চার্জ হয় তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কমে যাচ্ছে। ন্যাচারালি আমাদের ডেফিনেশন কি বলছে, ইনফিনিটি থেকে এই পয়েন্টে কোনো ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে আনতে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হয়। তাহলে এই পজিটিভ চার্জকে এই পজিটিভ চার্জ কি করবে, রিপেল করবে, এই পজিটিভ চার্জও রিপেল করবে। তাহলে আমাকে অনেক স্ট্রাগল করতে হবে আনার জন্য, সেই জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল অনেক বেশি। কিন্তু এটা যদি নেগেটিভ হতো, যদি এটা নেগেটিভ হতো, নেগেটিভ চার্জ হতো, তাহলে কি হতো, এই পজিটিভ চার্জকে আনতে গেলে এই পজিটিভ চার্জ রিপেল করতো, কিন্তু এই নেগেটিভ চার্জ কি করতো, হেল্প করতো, অ্যাট্রাক্ট করতো। সেই জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কমে যেত। দুটো পজিটিভ হলে যা এফর্ট দিতে হতো, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে এফর্ট কমে যেত, কেন একজন রিপেল করছে আরেকজন হেল্প করছে। তাহলে নেগেটিভ চার্জ হলে পোটেনশিয়াল ওই পয়েন্টে কমে যাচ্ছে, আর পজিটিভ হলে বেড়ে যাচ্ছে। তাহলে এই আইডিয়াটা আমাদের কাজে লাগবে। এবার আছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর হচ্ছে ক্যাপাসিটি অফ এ বডি ফর স্টোরিং চার্জ। Capacity of a body for storing charge. যেমন একটা বডি কতটা চার্জ স্টোরিং ক্যাপাসিটি, সেটাই হচ্ছে ক্যাপাসিটেন্স।
তাহলে আমরা কি দেখলাম, একটা স্ফেরিক্যাল বডি অফ রেডিয়াস r বা রেডিয়াস a, চার্জ আছে q প্লাস q, তাহলে তার সারফেসে পোটেনশিয়াল কত হবে 1/4πε0 q বাই a, এটা হবে তার সারফেসে পোটেনশিয়াল। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, চার্জ যত ইনক্রিজ করব তত পোটেনশিয়াল সারফেসে ইনক্রিজ করবে, q ইজ প্রপোর্শনাল টু v। কেন, এই চার্জ যত ইনক্রিজ হবে তত ইনফিনিটি থেকে একটা পজিটিভ চার্জকে এর কাছাকাছি আনতে আমাকে বেশি অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হবে। তাহলে উইথ দ্য ইনক্রিজ ইন চার্জ পোটেনশিয়াল ইনক্রিজেস, q ইজ প্রপোর্শনাল টু v। এখানে যে কনস্ট্যান্ট টার্মটা আসে, দ্যাট কনস্ট্যান্ট ইজ কল্ড ক্যাপাসিটেন্স। c is constant and it is called capacitance. It is called capacitance. তাহলে ক্যাপাসিটেন্স এর ফর্মুলা কি হবে, q by v, q by v। ক্যাপাসিটেন্স এর ইউনিট হচ্ছে ফ্যারাড, মাইকেল ফ্যারাডে এই সায়েন্টিস্টের নামে, এটা হচ্ছে ইউনিট হচ্ছে ফ্যারাড। 1 মিলি ফ্যারাড মানে হচ্ছে 10⁻³ ফ্যারাড, 1 মাইক্রো ফ্যারাড মানে হচ্ছে 10⁻⁶ ফ্যারাড, 1 ন্যানো ফ্যারাড মানে হচ্ছে 10⁻⁹ ফ্যারাড, 1 পিকো ফ্যারাড মানে হচ্ছে 10⁻12 ফ্যারাড। যেমন আমরা মিলি কুলম, মাইক্রো কুলম এগুলো করি, এখানেও ঠিক একই লজিক। তাহলে এই স্ফেরিক্যাল চার্জ বডিটার ক্যাপাসিটেন্স কত হবে, আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 4πε0 a, আর v নিচে চলে আসবে q বাই v, তাহলে এর ক্যাপাসিটেন্স হয়ে যাবে c ইকুয়াল টু 4πε0 a। তাহলে এর ক্যাপাসিটি অফ স্টোরিং চার্জ, এর যে চার্জ স্টোরিং ক্যাপাসিটি সেটা কি হয়ে যাবে রেডিয়াসের সাথে প্রপোর্শনাল। তার মানে এখানে যদি আমাকে চার্জ স্টোরিং ক্যাপাসিটি বাড়াতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এর রেডিয়াসকে বাড়াতে হবে। এর যদি চার্জ স্টোরিং ক্যাপাসিটি বাড়াতে হয় এর রেডিয়াসকে বাড়াতে হবে, তবেই এর চার্জ স্টোরিং ক্যাপাসিটি বাড়বে। তার মানে আমি যদি কোনো বেশি চার্জ স্টোরিং ক্যাপাসিটি চাই তাহলে তার সাইজ বিশাল হয়ে যাবে, সেটা তো পসিবল না, আর সেটা প্র্যাকটিক্যালও না। ঠিক আছে, আমাদেরকে প্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং রাখতে হবে যে আমি সাইজও ইনক্রিজ করব না, আবার চার্জ স্টোরিং ক্যাপাসিটিও বাড়াবো। সেটা কিভাবে করা হয় এরপর আমরা সেটা দেখব। তাহলে অল্টারনেট কি উপায় আমরা দেখতে পাচ্ছি, তাহলে একটা চার্জ কন্ডাক্টর নিয়েছি, কিউ, তাহলে এর পোটেনশিয়াল কত ছিল 1/4πε0 q বাই a। তাহলে এই চার্জ স্ফেরিক্যাল শেলটার সারফেসে পোটেনশিয়াল কত এটা, এবং এর ক্যাপাসিটেন্স কত 4πε0 a। তাহলে আমি এর পোটেনশিয়াল কিভাবে বাড়াতে পারি, আমরা কি করলাম এই চার্জ স্ফেরিক্যাল শেলটাকে আরেকটা স্ফেরিক্যাল শেল দিয়ে এনক্লোজ করে দিল, কভার করে দিল, যার রেডিয়াস হচ্ছে b। তাহলে এই চার্জ স্ফেরিক্যাল শেলটাকে আরেকটা আনচার্জ মেটালিক শেল দিয়ে কভার করে দিলাম। যে আনচার্জ মেটালিক শেল দিয়ে কভার করলাম, এখানে কি হয়ে গেল নেগেটিভ চার্জ ইনডুসড করলো, নেগেটিভ চার্জ ইনডুসড করলো, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ চার্জ ইনডুসড করে দিল ইনার সারফেসে। আর আউটার সারফেসে কত চার্জ ইনডিউস করলো, পজিটিভ চার্জ ইনডিউস করলো। তো
তাহলে আউটার সারফেসে তাহলে নিয়ারার এন্ডে কি হয় অপোজিট চার্জ ইনডিউসড করে আর ফার্দার এন্ডে সিমিলার চার্জ ইনডিউসড করে। তাহলে আমি এখন যদি বাইরের পজিটিভ চার্জটাকে এখন না ভাবি, সাপোজ মনে করো বাইরের পজিটিভ চার্জ, তাহলে এই কেসটা কিরকম হচ্ছে, আগে যেটা করছিলাম একটা চার্জ আছে প্লাস কিউ আর বাইরে আছে মাইনাস কিউ, আমি বাইরের পজিটিভ চার্জটাকে এখনো ধরছি না। তাহলে পোটেনশিয়াল on the surface of smaller sphere কি হবে 1/4/epsilon0 এই স্মলার স্ফিয়ারের সারফেসের উপর কোনো পয়েন্টে পোটেনশিয়াল কি হবে, এই প্লাস কিউ চার্জের জন্য এটা সারফেসের উপর কোনো একটা পয়েন্ট q/a, আর এই মাইনাস কিউ চার্জের জন্য এটা একটা স্ফেরিক্যাল শেলের ইনসাইডে কোনো একটা পয়েন্ট, সেক্ষেত্রে কি হয় সারফেসে যা ভ্যালু হয় সেটা ইনসাইডে ভ্যালু হয় মাইনাস q/b। তাহলে এই স্মলার স্ফিয়ারটার আগে পোটেনশিয়াল কত ছিল 1/4/epsilon0 q/a, এখন পোটেনশিয়াল কি হয়ে গেল 1/4/epsilon0 q/a মাইনাস q/b, মানে পোটেনশিয়াল কমে গেল, পোটেনশিয়াল কমে গেল। তাহলে আমি একটা ডেটা দিয়ে বোঝাই, ডেটা দিই, মনে ইনিশিয়ালি এর পোটেনশিয়াল ছিল 50 ভোল্ট আর ইনিশিয়ালি এর চার্জ স্টোরিং ক্যাপাসিটি ছিল 50 মাইক্রোকুলম। যখন এটাকে আমি আনচার্জ স্ফেরিক্যাল শেল দিয়ে কভার করলাম তখন ওর নিয়ারার এন্ডে কি করলো নেগেটিভ চার্জ ইনডিউসড করলো আর ফার্দার এন্ডে পজিটিভ চার্জ ইনডিউসড করলো। ফার্দার মানে একটু ডিস্টেন্সে ধরছি। তাহলে এই নেগেটিভ চার্জ কি করলো, এই চার্জ বডিটার পোটেনশিয়াল কমিয়ে দিল, সাপোজ 50 ভোল্ট ছিল সেখান থেকে -15 কমিয়ে দিল, তাহলে কত হলো +35। আর আউটার সারফেসে যে পজিটিভ চার্জ আছে সে কিছুটা দূরে আছে, তোমরা বলবে এর থিকনেস তো স্যার নেগলিজিবল ধরতেই পারি, ইনার সারফেস আর আউটার সারফেস, আমি নেগলিজিবল না ধরে একটু সার্টেন থিকনেস ধরলাম, তাতে তো কোনো প্রবলেম নেই। তাহলে এই প্লাস কিউ চার্জ একটু দূরে আছে, তাহলে সে কি করবে এর পোটেনশিয়াল কিছুটা হলো বাড়িয়ে দেবে, ধরলাম +10 বাড়িয়ে দিল, তাহলে ওর পোটেনশিয়াল ফাইনালি দাঁড়ালো 45। আবার বলছি এই চার্জ বডিটার ইনিশিয়াল পোটেনশিয়াল ছিল 50 ভোল্ট, যে এটাকে আনচার্জ স্ফেরিক্যাল শেল দিয়ে কভার করলাম তাহলে ভেতরের এন্ডে কি হলো নেগেটিভ চার্জ ইনডিউসড করলো আর ফার্দার এন্ডে পজিটিভ চার্জ আউটার সারফেসে পজিটিভ চার্জ করলো। যেহেতু নেগেটিভ চার্জ কাছে আছে তাহলে ও কি করলো এর পোটেনশিয়ালকে কিছুটা কমিয়ে দিল। সেটা কিভাবে কমায় আমরা আগের স্টার্টিংয়েই দেখেছি, পোটেনশিয়াল ইনসাইডে কিভাবে হয় দুটো কনসেন্ট্রিক শেলের জন্য আমরা স্টার্টিংয়েই আগে দেখে নিয়েছি। তাহলে এই নেগেটিভ চার্জের জন্য এখানে পোটেনশিয়াল কিছুটা কমে গেল, কতটা কমলো ধরলাম 15 অ্যামাউন্ট কমে গেল। এগুলো আমরা র্যান্ডম ডেটা নিয়ে এক্সপ্লেন করছি, এগুলো কিন্তু এক্সাক্ট ভ্যালু না, এগুলো র্যান্ডম ডেটা নিয়ে। তাহলে 50 - 50 35 হলো। আর এই পজিটিভ চার্জ একটু আউটার সারফেসে আছে, একটু ডিস্টেন্স আছে, সে কি করলো তার কিছুটা পোটেনশিয়াল বাড়ালো, কত অ্যামাউন্টটা বাড়ালো 10, কিন্তু অল ওভারে কিন্তু পোটেনশিয়াল কিন্তু কমে গেল 50 থেকে 45 এ চলে এলো। তাহলে অল ওভারে পোটেনশিয়াল কিন্তু 50 ভোল্ট থেকে 45 এ ড্রপ করে গেল। যেই পোটেনশিয়াল ড্রপ করে গেল তখন আমার টার্গেট কি হবে এর পোটেনশিয়ালকে বাড়াতে হবে, কেন এর ম্যাক্সিমাম পোটেনশিয়াল হচ্ছে 50। তাহলে আবার যদি আমি 45 ভোল্ট থেকে 50 তে যাই তাহলে আমাকে কি করতে হবে চার্জ সাপ্লাই করতে হবে, কেন চার্জ ইজ প্রপোর্শনাল টু পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল বাড়ানোর একমাত্র ওয়ে হচ্ছে একে চার্জ সাপ্লাই করতে হবে। তাহলে আবার একে 45 থেকে আমরা 50 তে নিয়ে গেলাম, তাহলে কত বাড়ালাম 5 ভোল্ট বাড়ালাম, ধরলাম আরো আমরা 5 মাইক্রোকুলম চার্জ সাপ্লাই করলাম। তাহলে 5 ভোল্ট বাড়াতে আরো 5 মাইক্রোকুলম চার্জ আমি সাপ্লাই করলাম। তাহলে এখন চার্জ কতটা থাকছে, আগে ছিল 50, এখন হচ্ছে 5, তাহলে ওর চার্জ স্টোরিং ক্যাপাসিটি হয়ে গেল 55 মাইক্রোকুলম। তাহলে এখন বডিটার পোটেনশিয়াল কত চলে এলো 50 ভোল্ট,
তার ম্যাক্সিমাম পোটেনশিয়ালে চলে এলো, কিন্তু চার্জ আগে ছিল 50, এখন হয়ে গেল 55 মাইক্রোকুলম। ওকে, তাই চার্জ স্টোরিং ক্যাপাসিটি আমি একটু হলো বাড়াতে পারলাম। এর পরের স্টেপে কি করলাম, এই আউটার সারফেসটাকে আর্থের সাথে কানেক্ট করে দিলাম, গ্রাউন্ড করে দিলাম। যেই গ্রাউন্ড করে দিলাম, এই চার্জটা থাকলো না, এটা গ্রাউন্ডে চলে গেল। আউটার সারফেসের চার্জটা গ্রাউন্ডে চলে গেল। আর ইনার সারফেসের চার্জটা থাকছে কেন? কেন এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকশন থাকছে, যেটা ওই ইনার সারফেসের চার্জটাকে আটকে রাখছে, যেতে দিচ্ছে না। শুধুমাত্র আউটার সারফেসের চার্জটা গ্রাউন্ডে চলে গেল। তাহলে আউটার সারফেসের চার্জের জন্য পোটেনশিয়ালে কন্ট্রিবিউশন ছিল কত? 10 কন্ট্রিবিউশন ছিল। যে আউটার সারফেসের চার্জটা গ্রাউন্ডে চলে গেল, তখন ওর ভোল্টেজ 50 থেকে আবার 10 ভোল্ট কমে গেল, আবার ও 40 ভোল্টে ড্রপ করে গেল। তাহলে 50 থেকেও আবার 40 তে ড্রপ করে গেল। যেই পোটেনশিয়াল ড্রপ করে গেল, সঙ্গে সঙ্গে ওর পোটেনশিয়াল বাড়ানোর জন্য আমরা কি করলাম, আবার চার্জ সাপ্লাই করলাম। কেন আমরা কি শিখেছি, কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। তাহলে এখন কত পোটেনশিয়াল বাড়াতে হবে, 40 ভোল্ট থেকে আবার 50 ভোল্টে যেতে হবে, ফার্দার 10 ভোল্ট ইনক্রিজ করতে হবে। তার জন্য আমি আবার 10 মাইক্রোকুলম চার্জ সাপ্লাই করলাম, 10 মাইক্রোকুলম চার্জ সাপ্লাই করলাম। তাহলে লাস্ট চার্জ ছিল 55 মাইক্রোকুলম, ফার্দার 10 সাপ্লাই করলাম, তাহলে এখন হয়ে গেল 65 মাইক্রোকুলম। দিয়ে ওর পোটেনশিয়াল আবার 50 ভোল্টে আমরা পৌঁছে গেলাম। তাহলে যখন স্টার্ট করেছিলাম তখন 50 ভোল্ট ম্যাক্সিমাম পোটেনশিয়াল ছিল, আর ওর চার্জ স্টোর করে রেখেছিল 50 মাইক্রোকুলম। কিন্তু আনচার্জ স্ফেরিক্যাল শেল দিয়ে কভার করে যখন আউটার সারফেসটাকে গ্রাউন্ড করে দিলাম, তখন ওর পোটেনশিয়াল কি হলো, 50 ভোল্ট। চার্জ এখন কত স্টোর করছে, 65 মাইক্রোকুলম। তার মানে আমরা কি করলাম, পোটেনশিয়াল সেম রেখে চার্জ স্টোরিং ক্যাপাসিটিটাকে আমি বাড়ালাম। তাহলে এই স্ফিয়ারটার রেডিয়াসকে চেঞ্জ না করে আমি এর চার্জ স্টোরিং ক্যাপাসিটি বাড়িয়ে দিলাম। তার মানে কি হচ্ছে, যেই এটাকে স্ফিয়ারটাকে কভার করে আরেকটা আনচার্জ স্ফেরিক্যাল শেলকে রাখলাম এবং তার আউটার সারফেসটাকে গ্রাউন্ড করে দিলাম, তখন ওর পোটেনশিয়ালের ভ্যালু কি দাঁড়ালো, 1/4πε0 q/a মাইনাস q/b। মানে ইনিশিয়াল পোটেনশিয়াল যা ছিল তার থেকে পোটেনশিয়াল কমে গেল, এবং পোটেনশিয়াল যেই কমে গেল তাকে বাড়ানোর উপায় কি, চার্জ সাপ্লাই করতে হবে। কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। চার্জ সাপ্লাই করে ওকে আবার পোটেনশিয়াল বাড়ালাম। তার মানে কি হয়ে গেল, আমি এর রেডিয়াস ইনক্রিজ না করি আমি এর ক্যাপাসিটি ইনক্রিজ করলাম। আগে যা চার্জ স্টোর করতো 50 মাইক্রোকুলম, এখন 65 মাইক্রোকুলম চার্জ স্টোরিং ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দিলাম। এবার এটাকে আমরা একটা অন্যরকম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখ, আমরা জেনারেলি পোটেনশিয়াল মানে কি বুঝি, পোটেনশিয়াল মানে আমরা কি বুঝি, দেখি কার মধ্যে কত পোটেনশিয়াল আছে, তার মানে কার মধ্যে কত জোর আছে, মানসিক জোর আছে। মনে করো এটা ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়ার রেডিয়াস, আর এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। ইন্ডিয়ার বর্ডারে কি আছে, এরকম ভাবে সোলজার পোস্টিং করা আছে। তাহলে ওর ক্যাপাসিটি কত, আমরা কত নিয়েছিলাম, 50 মাইক্রোকুলম। আর পোটেনশিয়াল কত, 1/4πε0 q/a। এটা কত, 50 ভোল্ট। তাহলে ইন্ডিয়ার ম্যাক্সিমাম পোটেনশিয়াল মানে মনের জোর কত, 50 ভোল্ট। আরো কত সোলজার আছে, 50,000 সোলজার আছে, সেটা আমরা 50 মাইক্রোকুলম লিখেছি, মানে চার্জটাকে এখানে সোলজার পাবো। তাহলে ইন্ডিয়া ঠিকই ছিল, খুব ভালো আনন্দের দিন কাটাচ্ছিল।
যখন এর চারপাশে চায়না আসতে স্টার্ট করলো, যে এটা আনচার্জ স্ফেরিক্যাল শেলকে আনলাম, তখন এর নিয়ারার সারফেসে কি হয়ে গেল, নেগেটিভ চার্জ ইনডিউসড হলো, নেগেটিভ চার্জ ইনডিউসড হলো। যেই নেগেটিভ চার্জ ইনডিউসড হলো, মনে করো চাইনিজরা চলে আসলো, তাহলে এখানে প্লাস কিউ চার্জ ছিল, এখানে মাইনাস কিউ চার্জ, আর ফার্দার এন্ডে পজিটিভ চার্জ ইনডিউসড হলো। ফার্দার এন্ডে পজিটিভ চার্জ ইনডিউসড হলো। তাহলে এরা হচ্ছে ইন্ডিয়া, ভেতরে আছে চায়না, বাইরে আছে আমেরিকা। তাহলে যেই ওর সামনে চায়না চলে আসলো, তখন কি হয়ে গেল, ইন্ডিয়া মনের জোর কমে গেল, ওর পোটেনশিয়াল কমে গেল। কেন, চায়না বর্ডারের সামনে দাঁড়িয়ে থ্রেট দিচ্ছে অকুপাই করে নেওয়ার জন্য ইন্ডিয়াকে। তখন ইন্ডিয়ার পোটেনশিয়াল কমে গেল। ইন্ডিয়ার পোটেনশিয়াল ছিল 50 ভোল্ট, চায়না সামনে দাঁড়ানো থ্রেট দেওয়ার জন্য ওর পোটেনশিয়াল 15 ভোল্ট কমে গেল। তাহলে ইন্ডিয়ার পোটেনশিয়াল হলো 35 ভোল্ট। আর আমেরিকা ডিস্টেন্সে দাঁড়িয়ে বলছে, দূর থেকে বলছে যে ইন্ডিয়া, আমি তোমাকে সব রকম সাপোর্ট দেবো, তোমার কোনো চিন্তা নেই, যা কিছু দরকার ফাইটার প্লেন ওয়েপন্সে আমি তোমাকে সাপোর্ট দেবো। তাহলে আমেরিকা ডিস্টেন্সে থেকেও ওর কিছুটা মনের জোর বাড়ালো ইন্ডিয়াকে। তাহলে ইন্ডিয়া দেখলো না, আমি তাহলে কিছুটা সাপোর্ট পাচ্ছি, আমার অসুবিধা হবে না। তাহলে ইন্ডিয়ার পোটেনশিয়াল হলো 45 ভোল্ট। কিন্তু অল টোটালে কিন্তু ইন্ডিয়া প্রথম ইনিশিয়ালি যে শান্তিতে ছিল, সেখান থেকে কিন্তু ওর পোটেনশিয়াল মনের জোর কিছুটা কমে গেল, 45 ভোল্ট কমে গেল। তাহলে ইন্ডিয়ার পোটেনশিয়াল 50 ভোল্ট থেকে এখন 45 ভোল্ট, মনের জোর 50 ভোল্ট থেকে 45 ভোল্টে চলে আসলো। তখন ইন্ডিয়া কি করলো, ওর পোটেনশিয়াল বাড়ানোর জন্য ও কি করলো, বর্ডারে আরো বেশি সোলজার পোস্টিং করলো, আরো বেশি সোলজার পোস্টিং করলো। তাহলে 45 ভোল্ট থেকে ফার্দার 50 ভোল্টে নিয়ে যাওয়ার জন্য ও ফার্দার 5000 সোলজার আরো পোস্টিং করে দিল, যে আমার দেশকে প্রোটেক্ট করতে হবে, তাহলে আমি পোস্টিং করে দিই আরো। তাহলে আগে সোলজার কত ছিল, 50,000, তার সাথে কত অ্যাড হলো, আরো 5000, তাহলে 55,000 সোলজার, মানে 55 মাইক্রোকুলাম চার্জ এখন স্টোর হলো। এবার আমেরিকার সাথে ইন্ডিয়ার কোনো কারণে একটা ঝামেলা হলো, যে এটা গ্রাউন্ড করে দিলাম, তার মানে পজিটিভ চার্জটা কি হয়ে গেল, গ্রাউন্ডে চলে গেল। তাহলে আমেরিকার সাথে ইন্ডিয়ার কোনো কারণে একটা ঝামেলা হলো, আমেরিকা বলে দিল আমি ইন্ডিয়াকে কোনো রকম ভাবে সাপোর্ট দেবো না। তাহলে আমেরিকা যেই সাপোর্ট তুলে নিল, তাহলে আমেরিকার জন্য যে 10 ভোল্ট ও মনের জোর বেড়েছিল, পোটেনশিয়াল বেড়েছিল, সেই 10 ভোল্টটা চলে গেল। তখন ইন্ডিয়ার পোটেনশিয়াল 50 ভোল্ট থেকে ফার্দার 10 ভোল্ট মাইনাস হয়ে আবার 40 ভোল্টে ড্রপ করে গেল। ইন্ডিয়া দেখলো তাহলে তো আমার খুব অবস্থা খারাপ, তাহলে আমার মনের জোর বাড়াতে গেলে, পোটেনশিয়াল বাড়াতে গেলে আমাকে আবার 40 ভোল্ট থেকে 50 ভোল্টে যেতে হবে। 40 ভোল্ট থেকে ফার্দার 50 ভোল্টে যেতে গেলে আমাকে কি করতে হবে, আরো বেশি সোলজার পোস্টিং করতে হবে। তখন ইন্ডিয়া কি করলো, আরো বেশি সোলজার বর্ডারে পোস্টিং করলো। আরো কতটা সোলজার পোস্টিং করলো, 10 মাইক্রোকুলাম সোলজার পোস্টিং করলো। তাহলে ইন্ডিয়ার বর্ডারে এখন লাস্ট কত ছিল, 55, আরো 10 মাইক্রোকুলাম, তাহলে কত স্টোর হয়ে গেল, 65 মাইক্রোকুলাম চার্জ স্টোর হলো, মানে 60, এখন বর্ডারে 65,000 সোলজার দাঁড়িয়ে আছে। তাহলে ইনিশিয়ালি সোলজার ছিল 50,000, সেখান থেকে 65,000, মানে 15,000 এক্সট্রা সোলজারকে পোস্টিং করতে হবে, যেহেতু পোটেনশিয়ালটা কমে গেছে, ইন্ডিয়ার মনের জোর কমে গেছে। সেই পোটেনশিয়ালটাকে বাড়ানোর জন্য কি হয়ে গেল, আমাকে এক্সট্রা আবার 15,000 সোলজারকে পোস্টিং করতে হলো। তাহলে এর পোটেনশিয়ালকে আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাকে আরো এক্সট্রা 15 মাইক্রোকুলাম চার্জ দিতে হলো। তাহলে ইনিশিয়ালি চার্জ স্টোরিং ক্যাপাসিটি ছিল 50 মাইক্রোকুলাম, এখন চার্জ স্টোরিং ক্যাপাসিটি হয়ে গেল 65 মাইক্রোকুলাম। তাহলে এইভাবে আমরা চার্জ স্টোরিং ক্যাপাসিটিকে বাড়াতে পারি।
তাহলে যখন শুধু এই স্ফেরিক্যাল শেলটা ছিল যার রেডিয়াস হচ্ছে a, আর চার্জ হচ্ছে q, তখন তার পোটেনশিয়াল কত ছিল 1/4πε0 q/a, আর ক্যাপাসিটেন্স কত ছিল c = 4πε0 a। যেই এই স্ফিয়ারটাকে একটা আনচার্জ মেটালিক শেল দিয়ে কভার করলাম যার রেডিয়াস হচ্ছে p, আর আউটার ফেসটাকে গ্রাউন্ড করে দিলাম, তখন ও ভেতরের সারফেসে নেগেটিভ চার্জ ইনডিউস করলো -q। তখন এই ভেতরের যে ছোট স্ফিয়ারটা তার সারফেসে পোটেনশিয়াল কমে গেল। পোটেনশিয়াল কত কমলো 1/4πε0 q/a -q/b। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, v = q কমন নিলে 4πε0 b - a/ab। এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করি 4πε0 ab/b - a = q/v। এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। তাহলে ক্যাপাসিট্যান্সটা কি দাঁড়াচ্ছে 4πε0 ab/b - a, এটাকে আমরা c ড্যাশ বলছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাপাসিট্যান্স এখানে বেড়ে যাচ্ছে। কি করে বেড়ে যাচ্ছে তুমি বলবে? সাপোজ তুমি নাও a = 2 ইউনিট রেডিয়াস আর b = 3 ইউনিট, কেন a এর থেকে b বড়, b = 3 ইউনিট। তাহলে এখানে যদি a 2 বসাও তাহলে ক্যাপাসিট্যান্স কত আসছে 4πε0 * 2, আর এখানে যদি আমি a আর b এর ভ্যালু বসাই তাহলে এটা কত আসছে 2 * 3 / 3 - 2, তার মানে এর ক্যাপাসিট্যান্স কত আসছে 4πε0 * 6। তাহলে কি দেখা যাচ্ছে, এখানে যা ক্যাপাসিট্যান্স, এখানে ক্যাপাসিট্যান্স 3 টাইমস ইনক্রিজ করে যাচ্ছে, 3 টাইমস ইনক্রিজ করে যাচ্ছে 400 রিং ক্যাপাসিটি। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ spherical capacitor, spherical capacitor. This is the expression of spherical capacitor. Okay, this is the expression of spherical capacitor. তাহলে আমরা কি দেখছি, নর্মাল কন্ডিশনে যা ক্যাপাসিটেন্স ছিল যখন ওটা আনচার্জ স্ফেরিক্যাল শেল দিয়ে কভার করছি তখন ওর ক্যাপাসিটেন্স 3 টাইমস ইনক্রিজ করে যাচ্ছে। তো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ স্ফেরিক্যাল ক্যাপাসিটর। কিন্তু তোমাদের সিলেবাসে মেইন যে পার্টটা আছে দ্যাট ইজ কল্ড প্যারালাল প্লেট ক্যাপাসিটর। স্ফেরিক্যাল ক্যাপাসিটরটা দিয়ে ক্যাপাসিটেন্স ব্যাপারটা বোঝাটা খুব ইজি, ওই জন্য আমরা এটাকে বেশি হাইলাইট করলাম। এবার আমাদের সিলেবাসে অ্যাকচুয়াল যেটা বেশি অ্যাপ্লিকেশন আছে দ্যাট ইজ কল্ড প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সেখানে আমরা চলে যাচ্ছি। Parallel plate capacitor. Parallel plate capacitor. আমি এরকম একটা প্লেট নিলাম, মেটাল প্লেট, এবং চার্জিং মেশিন দিয়ে এর ইনার সারফেসটাকে আমি চার্জ করি। মেটাল প্লেট মানে কিন্তু প্লেটটা কিন্তু সারফেসটা এরকম সারফেস, তুমি সাইড থেকে দেখছো মানে তুমি একটা লাইন দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি কিন্তু এটা লাইন না, এটা এরকম সারফেস, সেটা সাইড থেকে দেখছো মানে তুমি একটা লাইন দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি যেখানে কিন্তু এতটা সারফেস আছে, এতটা সারফেসে চার্জ আছে, এই ভেতরে সারফেসে চার্জ দিলাম, আর এই মেটাল প্লেটটাকে একটা ইনসুলেটিং স্ট্যান্ডের ওপর বসিয়ে রাখলাম। এবার আমি এখানে চার্জ দিচ্ছি মেটাল প্লেটটাকে, মেটাল প্লেটটা পোটেনশিয়াল ইনক্রিজ করছে। পোটেনশিয়াল যে ইনক্রিজ করছে সেটা কিভাবে বুঝবো, এই মেটাল প্লেটটার সাথে একটা ওয়্যার কানেক্ট করে একটা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের সাথে আমি কানেক্ট করেছি।
এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ তোমরা ক্লাস 8 বা 9 এ পড়েছো। তা যেই পজিটিভ চার্জ দিচ্ছি, যে এটাকে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের সাথে কানেক্ট করেছি, এটা হচ্ছে একটা মেটাল প্ল্যাটফর্ম। ইট ইজ মেড অফ মেটাল প্ল্যাটফর্ম। যে এখানে আমি কানেক্ট করেছি তখন কি হবে, চার্জটা কি হয়ে যাবে, গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের থ্রু দিয়ে এই গোল্ড প্লেটগুলোতে চলে যাবে। এই এক একটাকে বলা হয় লিফ, এই লিফে চলে যাবে। তাহলে দুটো প্লেট কি হবে, সেম চার্জ অ্যাকোয়ার করবে, বোথ দ্য প্লেট উইল অ্যাকোয়ার সেম চার্জ। যেই পজিটিভ চার্জ দুটো হবে তখন দুটো প্লেটের মধ্যে কি হয়ে যাবে, এরকম সেপারেশন বেড়ে যাবে। কেন, একে অপরকে রিপেল করবে, দে উইল রিপেল ইচ আদার, তার জন্য ওদের মধ্যে গ্যাপটা, ডাইভারজেন্সটা বেড়ে যাবে। তাহলে যত এখানে সাপ্লাই করবে চার্জ, তত এর পোটেনশিয়াল বাড়বে, তত এর ডাইভারজেন্স বাড়তে থাকবে, তত এদের মধ্যে গ্যাপ বাড়তে থাকবে। তাহলে এই গোল্ড লিফের ডাইভারজেন্স থেকে আমি ডিসাইড করব যে এর মধ্যে কত পোটেনশিয়াল আছে। এবার আমরা কি করলাম, এখানে একটা আনচার্জ মেটাল প্লেটকে রাখলাম, আনচার্জ মেটাল প্লেট বি কে রাখলাম। একেও একই প্রসেসে একটা ইনসুলেটেড স্ট্যান্ডের উপর রেখে, তাহলে এই আনচার্জ মেটাল প্লেট কি করবে, নেগেটিভ চার্জ ইনডিউস করবে নিয়ারার এন্ডে, ঠিক আগেরটা মতো, আর ফার্দার এন্ডে কি করবে, পজিটিভ চার্জ ইনডিউস করবে। তার ফলে ইনিশিয়ালি যদি এর পোটেনশিয়াল 50 ভোল্ট থাকে আর চার্জ থাকে যদি 50 মাইক্রোকুলম, তাহলে এই নেগেটিভ চার্জ কি আছে, এই পজিটিভ চার্জের সবচেয়ে কাছে আছে। তাহলে এ কি করবে, এর পোটেনশিয়ালকে কমিয়ে দেবে বাই অ্যান অ্যামাউন্ট -15 ভোল্ট। কত হলো, 35 ভোল্ট। আর এই পজিটিভ চার্জ কিছুটা ডিস্টেন্সে আছে, এ কিছুটা ডিস্টেন্সে থেকে পোটেনশিয়াল বাড়িয়ে দেবে, তাহলে 45 ভোল্ট। তার মানে 50 ছিল, ও কমে গেল 45 ভোল্ট। এর যে পোটেনশিয়াল কমে গেল সেটা আমি বুঝবো কি করে, এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ আমাকে হেল্প করবে। তাহলে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপে যখন 50 ভোল্ট ছিল তখন দুটো প্লেটের মধ্যে এতটা গ্যাপ ছিল, ডাইভারজেন্স ছিল। যেই পোটেনশিয়াল কমে গেল এদের মধ্যে গ্যাপটা কি গেল, একটু কমে গেল। তারপর যেই 50 থেকে 45 এলো তখন ওদের মধ্যে গ্যাপটা কমে গেল। তাহলে এই যে গ্যাপটা কমে গেল, এটা থেকে আমি বুঝতে পারলাম যে এর পোটেনশিয়াল কমে গেছে। তখন আমি কি করলাম, একে আবার চার্জ সাপ্লাই করলাম। কতটা চার্জ সাপ্লাই করলাম, 5 মাইক্রোকুলম চার্জ সাপ্লাই করে এর চার্জকে 55 মাইক্রোকুলম করলাম। তাহলে যেই চার্জ সাপ্লাই করলাম তখন দেখলাম এদের মধ্যে ডাইভারজেন্সটা আবার আগের জায়গায় চলে গেছে, মানে আবার আগের পোটেনশিয়ালে ফিরে গেছে। তাহলে 45 থেকে যেই 50 ভোল্টে আমি নিয়ে যেতে চাইলাম, তাহলে আমি একে কি করলাম, এক্সট্রা 5 মাইক্রোকুলম চার্জ সাপ্লাই করলাম, দিয়ে গোল্ড লিফ মধ্যে যে ডাইভারজেন্সটা ছিল আবার আগের পজিশনে নিয়ে চলে গেল। তার মানে ও আবার 50 ভোল্টে রিচ করে গেল আগের পোটেনশিয়ালে, কিন্তু এখন চার্জ স্টোর করছে, আগে ছিল 50, এখন 55 মাইক্রোকুলম চার্জও স্টোর করছে, ঠিক আগেরটা যেভাবে কনসেপ্ট। এরপর আমরা কি করলাম, এই আউটার সারফেসটাকে আর্থিং করে দিল। এই আউটার সারফেসটাকে আর্থের সাথে ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। যে আর্থের সাথে ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম, এই আউটার সারফেসের চার্জটা কোথায় চলে গেল, গ্রাউন্ডে চলে গেল। যে গ্রাউন্ডে চলে গেল ওর পোটেনশিয়াল কি হয়ে গেল, 50 ভোল্ট। বাইরের সারফেসে কত কন্ট্রিবিউশন ছিল, +10, তাহলে এই 10 ভোল্টটাও চলে গেল। তাহলে আবার ও পোটেনশিয়াল 50 থেকে 40 ভোল্টে ড্রপ করে গেল। তাহলে এর যে পোটেনশিয়াল কমে গেল কি করে বুঝবো, গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের মধ্যে যা ডাইভারজেন্স ছিল সেটা আবার কমে গেল। সেই ডাইভারজেন্সটা কমে যাওয়া থেকে আমি ডিসাইড করলাম যে এর মধ্যে পোটেনশিয়াল কমে গেছে। তাহলে এর পোটেনশিয়ালকে যদি ফার্দার 40 ভোল্ট থেকে আবার 50 ভোল্টে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে আবার কি করতে হবে, চার্জ সাপ্লাই করতে হবে। ফার্দার আমি আবার 10 মাইক্রোকুলম চার্জ সাপ্লাই করলাম। তাহলে 55 এর সাথে আবার 10 মাইক্রোকুলম অ্যাড করলে ফাইনাল চার্জ কত হলো, 65 মাইক্রোকুলম। দিয়ে আবার ওকে আগের পোটেনশিয়াল বুঝবো কি করে, গোল্ড লিফ ইলেকট্রোস্পেটের প্লেটের মধ্যে আবার আগের জায়গায় সেপারেশনটা নিয়ে গেলাম, তখন বুঝলাম ও আবার আগের পোটেনশিয়ালে পৌঁছে গেছে। তার মানে পোটেনশিয়াল এখন কত হলো, 50 ভোল্ট, কিন্তু চার্জ স্টোরিং ক্যাপাসিটি 50 থেকে 65 এ চলে গেছে। তাহলে চার্জ স্টোরিং ক্যাপাসিটি এইভাবে ইনক্রিজ করেছে। তাহলে স্ফেরিক্যাল ক্যাপাসিটরও যে প্রসেসে ইনক্রিজ করে,
প্যারালাল প্লেট ক্যাপাসিটর ঠিক একই প্রসেসে ইনক্রিজ করে। এবার আমরা প্যারালাল ক্যাপাসিটরে এক্সপ্রেশনটা বার করব। প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরে কি আছে, এইভাবে দুটো চার্জ প্লেট আছে, পজিটিভ চার্জ প্লেট আর নেগেটিভ চার্জ প্লেট, আর এর আউটার ফেসটা গ্রাউন্ড করা আছে। তার মানে এখানে চার্জ ডেনসিটি প্লাস সিগমা আর এখানে মাইনাস সিগমা। দুটো সারফেস চার্জ ডেনসিটি সেমই হবে, কেন, এটাতে পজিটিভ চার্জ আর এখানে তো ইনডিউসড হচ্ছে, এক্সট্রা তো কোনো চার্জ নেই, এই পজিটিভ চার্জের জন্য এখানে সেম অ্যামাউন্ট অফ চার্জ ইনডিউসড হচ্ছে, ওই জন্য দুটো সারফেসই সারফেস চার্জ ডেনসিটির ম্যাগনিটিউডটা সেম, কিন্তু একটা প্লাস সিগমা একটা মাইনাস সিগমা। তাহলে এই রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড কি হবে, আমরা কি জানি, একটা পজিটিভ প্লেট আমরা গস থিওরেমে পড়েছি আর একটা নেগেটিভ প্লেট, এখানে কোনো পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হয় এখানে কি করতে হয়, ইউনিট পজিটিভ টেস্ট চার্জ প্লেস করতে হয়। তাহলে এই পজিটিভ প্লেট ওকে কি করবে, রিপেল করবে, আর নেগেটিভ প্লেট কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড দুটোই কি হচ্ছে, একই ডিরেকশনে আছে, তাহলে অ্যাড হয়ে যাবে U1 প্লাস E2, তাহলে এটা হয়ে যাবে সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে সিগমা বাই এপসাইলন নট। তাহলে এই রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডটা কি আছে, ইউনিফর্ম, কনস্ট্যান্ট, শুধু নেগলেক্টিং এন্ড এফেক্টস, নেগলেক্টিং এন্ড এফেক্টস। তাহলে এই দুটো রিজিয়নের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট, নেগলেক্টিং এন্ড এফেক্টস। কি বলবো, এই এন্ড এফেক্ট ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়, আমরা কি জানি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোথায় হয়, পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জ হয়। তাহলে লাইনস অফ ফোর্স গুলো কিভাবে পাস করে, একটা স্ট্রেট পাস করে আর একটা কার্ভ পাস করে, এরকম কার্ভ পাস করে, আরো কার্ভ লাইন পাস করে, এইভাবে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইনস যায়। তার মানে কি হচ্ছে, ইনসাইডে লাইনস অফ ফোর্স গুলো কিভাবে যাচ্ছে, এইভাবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। তার মানে লাইনস অফ ফোর্স আর প্যারালাল টু ইচ আদার, কিন্তু এন্ডে এখান দিয়ে বেন্ড করেও কিছু লাইনস অফ ফোর্স যাচ্ছে। তুমি বলবে স্যার ভেতরে কি বেন্ড করতে পারে না, ভেতরে কি এরকম ভাবে বেন্ড করে যেতে পারে না, না, কেন, আমরা কি পড়েছি, টু লাইনস অফ ফোর্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার, দুটো লাইনস অফ ফোর্স কখনোই নিজেদেরকে কাট করবে না, আমরা পড়েছি, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সও পড়েছি, ইলেকট্রিক লাইনস অফ ফোর্সও পড়েছি। কারণ যদি কাট করে তাহলে কাটিং পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন থাকবে, দুটো ট্যানজেন্ট ড্র করতে পারবো, তাহলে দ্যাট ইজ নট পসিবল। তাহলে টু লাইনস অফ ফোর্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার, তাহলে ভেতরে কিন্তু এইভাবে বেন্ড করে যেতে পারবে না, ভেতরে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো সব কি হচ্ছে, সব প্যারালাল টু ইচ আদার হচ্ছে। কিন্তু বাইরে তো কোনো অসুবিধা নেই, বাইরে তার এখানে ফার্দার আর পজিটিভ চার্জ নেই, সেটা বেন্ড করে যেতে পারছে। কিন্তু দেখা যাচ্ছে ভেতরে প্যারালাল যে লাইনস গুলো তার নাম্বার এত বেশি, তার রেসপেক্টে এন্ডে বেন্ডিং লাইনস এর নাম্বারটা কম, মানে ইলেকট্রিক ফিল্ডস লাইনস আর প্যারালাল টু ইচ আদার, ইনসাইডে এই প্যারালাল লাইনস অনেক বেশি নাম্বারে আছে কম্পেয়ার টু দ্য দিস বেন্ডিং লাইনস। তার মানে প্যারালাল লাইনস অফ ফোর্স কি রিপ্রেজেন্ট করছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আর বেন্ডিং লাইন কি রিপ্রেজেন্ট করছে, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। কিন্তু ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এতটা রিজিয়নে আছে, তার রেসপেক্টে এই নন ইউনিফর্মিটিটা আমি নেগলেক্ট করতে পারি। তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ডটা 95% ইউনিফর্ম,
অনলি 5% নন ইউনিফর্ম, সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। Therefore electric field in the region between the two plates, দুটো প্লেটের মাঝখানে রিজন ইলেকট্রিক ফিল্ডে কি হবে? সিগমা বাই এপসাইলন নট। neglecting end effects, এই দুটো প্লেটের মধ্যে সেপারেশন কত? ডি ধরলাম, দুটো প্লেটের মধ্যে সেপারেশন হচ্ছে ডি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের জায়গায় কি লিখতে পারি? ভি বাই ডি ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট। তাহলে ভিটা কি হয়ে গেল? potential difference between two plates। এখানে ভি বাই ডি কিভাবে লিখতে পাচ্ছি? আমরা জানি ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে মাইনাস ডিভি বাই ডিআর। এই রিলেশনটা আমরা পোটেনশিয়ালে পড়েছি। এই রিলেশনটা কখন অ্যাপ্লাই হবে? যখন ইলেকট্রিক ফিল্ডটা নন ইউনিফর্ম। কিন্তু ইউনিফর্ম কেসে আমরা কি লিখতে পারবো? ডিভি বাই ডিআর ফর্মে লিখতে হবে না। ইউনিফর্ম কেসে আমরা ভি বাই ডি ফর্মে লিখতে পারি। নন ইউনিফর্ম হলে আমরা ডিভি বাই ডিআর ফর্মে লিখবো। তাহলে সিগমার জায়গায় কি লিখি? চার্জ বাই এরিয়া। এই মেটাল প্লেটটার এরিয়া হচ্ছে এ, এরিয়া মানে মেটাল প্লেটটা তো এরকম আমাদের স্কোয়ার প্লেট মনে করো বা রেক্ট্যাঙ্গুলার প্লেট, তার মানে তার একটা লেংথ আছে, ব্রেথ আছে, লেংথ ইন্টু ব্রেথ মানে এরিয়া। তাহলে আমরা কি পাচ্ছি? ভি বাই ডি ইকুয়াল টু কিউ বাই এ এপসাইলন নট। যদি ক্রস মাল্টিপ্লাই করো, এ এপসাইলন নট বাই ডি ইকুয়াল টু কিউ বাই ভি ইকুয়াল টু ক্যাপাসিটেন্স। তাহলে ক্যাপাসিটেন্সটা কি হচ্ছে? এ এপসাইলন নট বাই ডি। This is the expression of parallel plate capacitor, where A is the area of the plate and D is the separation between the two plates. When the space between the two parallel plates, when the space between the two parallel plates is filled with a dielectric material, তাহলে কি এক্সপ্রেশন হবে? তাহলে এইভাবে দুটো মেটাল প্লেট আছে, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে ইনিশিয়ালি কি ছিল? এর মধ্যে এয়ার ছিল, তখন এখানে ইলেকট্রিক ফিল্ড কি ছিল? ই নট ছিল, সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন। এখন কি করলাম? এদের মাঝখানে যে এয়ার ছিল সেই রিজিয়নটাকে আমি একটা ডাইইলেকট্রিক স্ল্যাব দিয়ে এটাকে ফিল আপ করে দিলাম, আবার একটা ওয়াটার প্যাকেট দিয়ে দিলাম। তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে।
তাহলে ওয়াটার ইজ এ পোলার মলিকুল, আমরা জানি অক্সিজেন হাইড্রোজেন নেগেটিভ পজিটিভ, ওয়াটার ইজ এ পোলার মলিকুল। তাহলে যে ওয়াটার প্যাকেট দিয়ে দিলাম ওইখানে কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ ইনডিউস করবে এই এন্ড, এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ চার্জ ইনডিউসড হবে আর এখানে পজিটিভ চার্জ ইনডিউসড হবে। কিন্তু মাথায় রাখতে হবে ডাইইলেকট্রিক স্ল্যাবটা বেসিক্যালি অ্যান ইনসুলেটর টাইপ, তাহলে এর মধ্যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস কম থাকে। তাহলে একটা মেটাল প্লেটে যে অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ আছে সেম অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ কিন্তু এখানে ইনডিউসড হবে না। ইট ইজ বেসিক্যালি ইনসুলেটর টাইপ, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস কম, তাহলে সেম অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ ইনডিউসড হবে না। তাহলে ডাইইলেকট্রিক স্ল্যাব বসানোর জন্য কি হয়ে গেল, এই সাইডে নেগেটিভ এই সাইডে পজিটিভ, মানে দুটো পোল ক্রিয়েট হলো, একটা নেগেটিভ পোল একটা পজিটিভ পোল। তাহলে দিস ইজ কল্ড পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক, পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক। তাহলে এই পোলারাইজেশনের জন্য কি হয়ে গেল, এখানে একটা রিভার্স ডিরেকশন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ছিল, মেটাল প্লেটে পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জ ই নট, কিন্তু ডাইইলেকট্রিক স্ল্যাব দেওয়ার জন্য এখানে উল্টো দিকে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হলো। দিস ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড ইপি, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন। ইপি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন। তাহলে কি হয়ে গেল, এই ডিরেকশনে ইনিশিয়ালি ইলেকট্রিক ফিল্ড ছিল ই নট, তাকে ইপি কিছুটা কি হলো কমিয়ে দিল, রিডিউস করে দিল। তাহলে এই ডিরেকশনে এখন ইলেকট্রিক ফিল্ড কত, ই ইকুয়াল টু ই নট মাইনাস ইপি। দিস ইজ রিডিউসড ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডটা কমে গেল, আগে যা ছিল ইয়ারে সেখান থেকে কমে গেল। আমরা কুলম্বস লতে কি পড়তাম, এফ ভ্যাকিউম বা এয়ার কি পড়তাম 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার, দুটো চার্জ পার্টিকেলে এয়ারে ফোর্স। তখন যেটা ওকে মিডিয়ামে যখন প্লেস করতাম দুটো চার্জ পার্টিকেলকে, তখন এখানে এক্সপ্রেশনটা হয়ে যেত 1/4πε0 K Q1 Q2 বাই আর স্কয়ার, কে এটা ছিল ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এফ মিডিয়ামে যখন রাখতাম তখন আমরা কি লিখতাম, এফ ভ্যাকিউম ডিভাইডেড বাই কে, তাহলে মিডিয়ামে ফোর্সটা কমে যায়। ঠিক একই লজিকে ইলেকট্রিক ফিল্ড যখন মিডিয়াম রাখা হবে তখন এয়ারে ছিল ই নট, সেখান থেকে কে টাইমস কমে যাবে, একই এক্সপ্রেশন। তাহলে এখন ইলেকট্রিক ফিল্ড ইন দ্য রিজিয়ন between two plates কি হবে, E equal to E naught by K, E naught মানে কত, sigma by 2 epsilon naught, সরি sigma by epsilon naught into K। যদি দুটো প্লেটের মধ্যে ডিসটেন্স d হয় আর পোটেনশিয়াল ডিফারেন্স v হয়, তাহলে E এর জায়গায় আগের মতই আমরা লিখতে পারবো v by d is equal to sigma by epsilon naught into K। সিগমা মানে কি, কিউ বাই এ এপসাইলন নট কে, ক্রস মাল্টিপ্লাই করো এ এপসাইলন নট কে বাই ডি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে এটা হয়ে গেল ক্যাপাসিটেন্স। তাহলে সিটা কি ছিল, এ এপসাইলন নট বাই ডি, আর সি ড্যাশটা কি হয়ে গেল, এ এপসাইলন নট কে বাই ডি, তার মানে এটা সি ইন্টু কে। আগে যা ক্যাপাসিটেন্স ছিল এখন ক্যাপাসিটেন্স কে টাইমস ইনক্রিজ করে গেল। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার কত, 80। তাহলে আমি যদি এখানে একটা ওয়াটার প্যাকেট ইনসার্ট করি তাহলে এর ক্যাপাসিটেন্স 80 টাইমস ইনক্রিজ করে যাবে, চার্জ স্টোরিং ক্যাপাসিটি 80 টাইমস বেড়ে যাবে। আগে যদি 10 মাইক্রোকুলম স্টোর করতো এখন 800 মাইক্রোকুলম স্টোর করবে। তাহলে এটা হচ্ছে যখন ডাইইলেকট্রিক স্ল্যাব দেবো কে, তখন ওর ক্যাপাসিটেন্স হয়ে যাবে এ এপসাইলন নট কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ডি। আগের এক্সপ্রেশনটা ইয়ারে যা থাকবে তার সাথে কে মাল্টিপ্লাই হবে।
when the region between the two plates is filled with dielectric slab of small thickness. আগেরটা কি ছিল, পুরো স্পেসটাই অকুপাই করেছিল, এখন পুরো স্পেসটা অকুপাই করবে না, সার্টেন রিজিয়ন অকুপাই করবে। থিকনেস টি ইজ লেস দ্যান ডি। তো এখন পিকচারটা কি হচ্ছে, এখন পিকচারটা হচ্ছে এদের মধ্যে সেপারেশন হচ্ছে ডি, আর এদের মধ্যে এই থিকনেসটা হচ্ছে টি, ডাইইলেকট্রিক স্ল্যাব। তাহলে ন্যাচারালি এখানে ইনডিউসড হবে নেগেটিভ, এখানে পজিটিভ, তাহলে ইনিশিয়ালি যখন এয়ার ছিল টোটাল রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড কত ছিল, ই নট। এখন এই স্পেসটা ডাইইলেকট্রিক অকুপাই করে নিয়েছে, তাহলে এখন ই নট শুধু এই যেখানে এয়ার আছে সেখানেই এক্সিস্ট করবে, আর অন্য কোথাও এক্সিস্ট করবে না। ডাইইলেকট্রিক স্ল্যাব থাকার জন্য এখানে কি হবে, রিভার্স ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন। তাহলে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডে কি হয়ে যাবে, কমে যাবে, সেটা কি হবে ই নট মাইনাস ইপি, রিডিউসড ইলেকট্রিক ফিল্ড। তাহলে টি থিকনেসে রিডিউসড ইলেকট্রিক ফিল্ড, বাকি থিকনেসে ই নট ইলেকট্রিক ফিল্ড। আমরা কি জানি, ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বাই ডিস্টেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে, ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিস্টেন্স। therefore potential difference between two plates কি হবে, E naught into D minus T আর E into T। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইনটু থিকনেস, তাহলে টি থিকনেস ইলেকট্রিক ফিল্ড কত ই, আর বাকি থিকনেস কত ডি মাইনাস টি, সেখানে কত ই নট, সেটাই লিখেছি। টি থিকনেসে কতটা ইলেকট্রিক ফিল্ড ই, রিডিউসড ইলেকট্রিক ফিল্ড, আর বাকি থিকনেস তাহলে কত পড়ে এলো, টোটাল ডি থেকে টি বাদ দিলে ডি মাইনাস টি, সেখানে কতটা ইলেকট্রিক ফিল্ড ই নট এক্সিস্ট করছে, তাহলে ই নট ডি মাইনাস টি। আর ই এর জায়গায় আমরা কি লিখতে পারি, ই নট বাই কে বাই ডাইইলেকট্রিক। তাহলে ই নট যদি কমন নেই, সো দিস ইজ ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি ভি ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট ডি মাইনাস টি প্লাস টি বাই কে, সিগমার জায়গায় কি লিখতে পারি, কিউ বাই এ এপসাইলন নট ডি মাইনাস টি প্লাস টি বাই কে। এবার ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কি হয়ে যাবে, এ এপসাইলন নট divided by d minus t plus t by k equal to q by v. So this is the expression of capacitance. This is the expression of capacitance. If T equal to D, that is dielectric slab fills the whole space, যদি পুরো স্পেসটাকে অকুপাই করে নেয় তাহলে ক্যাপাসিটেন্স কি হয়ে যাবে, A epsilon naught d minus d plus d by k
তাহলে এখানে হয়ে যাচ্ছে a epsilon naught k by d। তাহলে দেখো আমরা আগের এক্সপ্রেশনে ফিরে আসছি। যদি ডাইইলেকট্রিক স্ল্যাবটা পুরো স্পেসটা অকুপাই করে নেয় তাহলে আমরা আবার আগের এক্সপ্রেশনে ফিরে যাব, a epsilon naught k by d, a epsilon naught k by d। If a conducting slab of finite thickness is introduced between the two plates, যদি দুটো প্লেটের মধ্যে একটা কন্ডাক্টিং স্ল্যাব দিয়ে দিই অফ থিকনেস টি, দুটো প্লেটের মধ্যে সেপারেশনটা ডি আর কন্ডাক্টিং স্ল্যাবটা থিকনেস হচ্ছে টি, দিস ইজ আ কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরের ইনসাইডে কি হয়, ইলেকট্রিক ফিল্ড জিরো। তাহলে ইলেকট্রিক ফিল্ড শুধু এক্সিস্ট করছে কোন দিকে, এই রিজিয়নগুলোতে যেখানে এয়ার আছে ই নট, যেখানে এয়ার আছে ই নট। therefore potential difference between the two plates, কি হবে, একমাত্র এক্সিস্ট করছে ডি মাইনাস টি রিজিয়নে। কারণ টি রিজিয়নে তো কন্ডাক্টরে ইনসাইড ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে ওটা থাকবে না, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে টি বাদ দিলে বাকিটা হচ্ছে ডি মাইনাস টি রিজিয়ন, সেখানে কত এক্সিস্ট করছে ই নট। ই নটের জায়গায় কি লিখতে পারবো, সিগমা বাই এপসাইলন নট ডি মাইনাস টি। তাহলে সিগমার জায়গায় কি লিখতে পারবো, কিউ বাই এ এপসাইলন নট ডি মাইনাস টি। যদি ক্রস মাল্টিপ্লাই করি, এ এপসাইলন নট বাই ডি মাইনাস টি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে এটা হয়ে গেল ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স এক্সপ্রেশন কি হয়ে গেল, এ এপসাইলন নট ডি মাইনাস টি। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ক্যাপাসিটেন্স when a conducting slab of finite thickness is introduced, a small thickness. If t equal to d, যদি কন্ডাক্টিং স্ল্যাবটা পুরো স্পেসটাকে অকুপাই করে নেয় তাহলে কি হয়ে যাবে, c equal to a epsilon naught d minus d, তাহলে c equal to infinite, তার মানে ক্যাপাসিটেন্স ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তাহলে ইনফাইনাইট ক্যাপাসিটেন্স পসিবল নাকি, প্র্যাকটিক্যালি এটা কোনোদিনই পসিবল নেই। ইনফাইনাইট ক্যাপাসিটেন্স মানে তুমি যা চার্জ দিচ্ছ সব স্টোর করে নিচ্ছ, তাহলে প্র্যাকটিক্যালি পসিবল না। তাহলে এখানে অ্যাকচুয়াল ফেনোমেনাটা কি হচ্ছে, অ্যাকচুয়াল ফেনোমেনা হচ্ছে যখন তুমি একটা পজিটিভ প্লেট আর একটা নেগেটিভ প্লেট এর মাঝখানে তুমি যখন একটা কন্ডাক্টিং স্ল্যাবকে এখানে বসাচ্ছ, পুরো স্পেসটাকে যখন অকুপাই করে নিচ্ছে, তখন এই পজিটিভ প্লেটে তুমি যা চার্জ দিচ্ছ সেটা কন্ডাক্টরের থ্রু দিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে। তার মানে এ কোনো চার্জ স্টোরই করছে না, যা চার্জ দিচ্ছ সব চার্জ গ্রাউন্ডে চলে যাচ্ছে। আর অ্যাপারেন্টলি দেখে কি মনে হচ্ছে, এই প্লেটটা চার্জ রিসিভই করে যাচ্ছে, মানে ইনফাইনাইট ক্যাপাসিটি, চার্জ রিসিভই করে যাচ্ছে। চার্জ ও রিসিভ করছে কিন্তু সেই চার্জটাও স্টোর করছে না, সেটা গ্রাউন্ডে পাঠিয়ে দিচ্ছে।
তার মানে হচ্ছে এই প্লেটটা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে এটা ইনফাইনাইট ক্যাপাসিটি, ও চার্জ স্টোর করেই যাচ্ছে, কিন্তু চার্জ স্টোর হচ্ছে না, চার্জ রিসিভ করছে, সেটা গ্রাউন্ডে বাইপাস করে দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে ইনফাইনাইট ক্যাপাসিটির ফিজিক্যাল যে ইনসিডেন্টটা হচ্ছে, সেটাই এটা এখন আমরা বললাম। Energy stored in a capacitor. Energy stored in a capacitor. আমার একটা ক্যাপাসিটর আছে, তুমি একে ব্যাটারি দিয়ে চার্জ করছো, কারণ আমাদের মোবাইলের মধ্যে যে ব্যাটারি আছে সেটাই তো ক্যাপাসিটর। আমাদের যে পাওয়ার ব্যাংক ইউজ করি, মোবাইল চার্জ করার জন্য যে পাওয়ার ব্যাংকগুলো ইউজ করি, সেগুলো তো একটা ক্যাপাসিটর। ল্যাপটপের মধ্যে ক্যাপাসিটর আছে, কম্পিউটারের যে ইউপিএস সেখানে ক্যাপাসিটর, সবাই কিন্তু চার্জ স্টোর করছে। তাহলে একে যখন চার্জ স্টোর করতে হচ্ছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, চার্জ সাপ্লাই করতে হবে। তাহলে সাপোজ আমি একটা ক্যাপাসিটরকে ব্যাটারি দিয়ে ইনিশিয়ালি কিউ চার্জ সাপ্লাই করলাম, যেই সাপ্লাই করলাম এখানে ইনডিউসড করবে নেগেটিভ কিউ। এদের মধ্যে সেপারেশনটা হচ্ছে টি। ইনিশিয়ালি small q charge is given to the plate of the capacitor by battery. Therefore, potential difference between the two plates, দুটো প্লেটের মধ্যে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, অবভিয়াসলি কিউ বাই সি, ইকুয়েশন 1, যেখানে সিটা হচ্ছে এর ক্যাপাসিটেন্স, এ এপসাইলন নট বাই ডি ক্যাপাসিটেন্স। যদি ব্যাটারি আরো চার্জ সাপ্লাই করে তখন কি হবে, এই যে ইনিশিয়ালি যে পজিটিভ চার্জগুলো ছিল সেগুলো কি করবে, ওকে রিপেল করতে স্টার্ট করবে, কেন, লাইক চার্জ রিপেল ইচ আদার। তাহলে ব্যাটারি যদি ফার্দার এখানে আরো চার্জ দেয় পজিটিভ, তাহলে আগের যে ইনিশিয়াল যে পজিটিভ চার্জগুলো ছিল সেগুলো রিপেল করতে স্টার্ট করবে। তাহলে ব্যাটারিকে কি করতে হবে, ফার্দার চার্জ পাঠাতে গেলে এই রিপালসিভ ফোর্সকে এগেনস্টে ওয়ার্ক করতে হবে। If the battery sends further charge to this plate, then it has to do some work against the repulsive force. If the battery sends further charge to the plate of the capacitor, it has to do work against the repulsive force. Against the repulsive force. Suppose the battery sends further charge dq to the plate. ফার্দার চার্জ যদি ডিকিউ দেয় তাহলে কতটা ওয়ার্ক করতে হবে, দেখো পোটেনশিয়াল মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই চার্জ, তাহলে ওয়ার্ক ডান হবে চার্জ ইন্টু পোটেনশিয়াল। কতটা ওয়ার্ক করতে হবে, dw ইজ ইকুয়াল টু v
ভি ডি কিউ, ভি কিউ বা কিউ ভি একই জিনিস, ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ডি কিউ। তাহলে এখান থেকে যদি ভি কে সাবস্টিটিউট করে দিই তাহলে ভি এখানে কত, কিউ বাই সি ডি কিউ, কিউ বাই সি ডি কিউ। Therefore, total work done. Therefore, total work done in sending charge, in sending charge 0 to capital Q. Total work done in sending charge from 0 to capital Q. তাহলে কি হবে? W integration dW 1 by C Q dQ. স্টার্টিং এ 0 চার্জ ছিল, ফাইনালি Q চার্জ হলো, তাহলে এখানে কি হয়ে যাবে, W is equal to 1 by C Q square by 2 Q 0, তাহলে অ্যান্সার কি আসছে, Q square by 2C। তাহলে ওয়ার্ক ডানটা আসছে Q square by 2C। দিস ইজ দ্য ওয়ার্ক ডান। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি this amount of work done is stored as electrical energy by the capacitor। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জিটা আমরা কি লিখতে পারবো, U is equal to Q square by 2C, Q square by 2C। তাহলে আমরা কি জানি, Q equal to CV। তাহলে এনার্জির আরেকটা এক্সপ্রেশন কি হবে, Q square by 2C U, Q equal to CV বসাও, C square V square by 2C। তাহলে another expression is half CV square। এটা খুব কমনলি ইউজড এক্সপ্রেশন, হাফ CV square। আবার আমরা জানি Q equal to CV, তাহলে C equal to Q by V। Therefore, U is equal to half CV square, U half C এর জায়গায় বসিয়ে দাও Q by V into V square, V cancel, তাহলে U is equal to half QV। This is another expression। তাহলে এই তিনটে এক্সপ্রেশন আমাদের কাজে লাগে, Q square by 2C এটা বেশি ইউজ হয়, half CV square, আর এটা হচ্ছে half QV। এখানে একটা টার্মকে ডিফাইন করা হয়, দ্যাট ইজ কল্ড এনার্জি ডেনসিটি। এনার্জি ডেনসিটি, এনার্জি ডেনসিটি মানে হচ্ছে এনার্জি স্টোর পার ইউনিট ভলিউম। তাহলে এখানে এটা কি, এরিয়া অফ দ্য প্লেট, এরিয়া অফ দ্য প্লেট। তাহলে এখানে এনার্জি কতটা স্টোর আছে, এই টোটাল এই দুটো প্লেটের মাঝখানে কত এনার্জি স্টোর আছে, হাফ সিভি স্কোয়ার স্টোর আছে। আর ভলিউম কি হবে, ভলিউমটা হবে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা কিরকম দেখতে, বেসিক্যালি এটা এরকম দেখতে, দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তাহলে এদের মাঝখানে কি আছে, ভলিউম আছে, ঠিক আছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ এয়ার আছে তো দুটো প্লেটের মাঝখানে। তাহলে ভলিউমটা কি হবে, এই প্লেটের এরিয়া আর দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স, এরিয়া ইন্টু ডিস্টেন্স। তাহলে এ ইন্টু ডি, এরিয়া ইন্টু ডিস্টেন্স। হাফ সিভি স্কোয়ার, সিভি মানে হচ্ছে এ এপসাইলন নট
ভি স্কোয়ার বাই ডি, তার মানে এ ডি স্কোয়ার, এ ক্যান্সেল, হাফ এপসাইলন নট ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার। এখন আমরা কি জানি, ইলেকট্রিক ফিল্ড মানে ভি বাই ডি, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এনার্জি ডেন্সিটি হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার, দিস ইজ এনার্জি ডেন্সিটি, that means energy stored per unit volume by the capacitor, energy stored per unit volume by the capacitor. তাহলে আজকে এই ভিডিও লেকচারটা এই অবধি থাকলো। ক্যাপাসিটরের আর যে পার্টটা আমাদের বাকি আছে সেই পার্টটা আমরা সেপারেটলি করব, কারণ ওটা একটু বোঝার ব্যাপার আছে। দ্যাট ইজ কল্ড কম্বিনেশন অফ ক্যাপাসিটর। আমরা যদি মাল্টিপল ক্যাপাসিটরকে কম্বাইন করি, সেটা আইদার প্যারালাল হতে পারে, আইদার সিরিজ হতে পারে, বা মিক্সড কম্বিনেশন হতে পারে, সিরিজ প্যারালাল মিক্সড হতে পারে, তখন তার ক্ষেত্রে কীরকম এক্সপ্রেশন হবে বা ওই প্রবলেমগুলো কীভাবে সলভ করব, সেটা আমরা অন্য একটা ভিডিও লেকচারে করব। একসাথে করলে জাম্বেল আপ হয়ে যাবে। আজকের ভিডিও লেকচারটা এই অবধি থাকলো, এনার্জি অবধি। তাহলে এই অবধি তোমরা নিউমেরিক্যালসগুলো করো, করে যা যা ডাউট হবে গ্রুপে পোস্ট করবে।